ক্লাস 10 আমরা আজকে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে একটু জানব। প্রথমে আমরা মাইটোসিস শব্দটির অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করি। মাইটোস কথাটির অর্থ হলো থ্রেড বা সুতো, এক্ষেত্রে স্পিন্ডল ফাইবার। আর ওসিস হলো স্টেট, অবস্থা, কন্ডিশন। এবার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ধরনের কোষ বিভাজনে থ্রেড বা স্পিন্ডল ফাইবার বা সুতো এই ধরনের স্ট্রাকচার তৈরি হবে। চলো এবার দেখে নিই কোথায় কোথায় মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। আমরা জানি সাধারণত সোম্যাটিক সেল অর্থাৎ দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়। দেহকোষ ছাড়াও কিন্তু আমাদের মনে রাখতে হবে যেগুলো জার্ম সেল আছে, জার্ম সেল, জার্মাইনাল সেলস অর্থাৎ জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু, সেই ধরনের কোষেও কিন্তু মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। দেখো জার্ম সেলের নিচে আমি লিখেছি MGM, অর্থাৎ এখানে মাল্টিপ্লিকেশন হয়। 3টি ধাপে এই ধরনের কোষগুলো তৈরি হয়। মাল্টিপ্লিকেশন ফেজ, তারপরে গ্রোথ ফেজ, তারপর ম্যাচিউরেশন ফেজ। যখন স্পার্মাটোজেনেসিস বা উজেনেসিস তোমরা পড়বে তখন দেখবে একটি স্পার্ম সেল বা একটি এগ সেল তৈরি হওয়ার সময় এই 3টি স্টেপের মাধ্যমে সেই সেলগুলি তৈরি হয়। মাল্টিপ্লিকেশন ফেজে কিন্তু মাইটোসিস হয়, গ্রোথ ফেজে সেল গ্রোথ হবে, এবং যখন ম্যাচিউরেশন হবে ম্যাচিউরেশনের সময় মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হবে। চলো এবার দেখে নেওয়া যাক সেই দুজন বায়োলজিস্টের নাম যারা সর্বপ্রথম কোষে, জীবিত কোষে মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন। স্ট্রাসবার্গার প্ল্যান্ট সেলে মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন, তারপর সেই একই পর্যবেক্ষণ ফ্লেমিং অ্যানিমাল সেলের উপর করেছিলেন, এবং এই ফ্লেমিংই তারপরে এই বায়োলজিস্টই তারপরে এই মাইটোসিস কোষ বিভাজন নামকরণটি করেন। মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়গুলি আছে অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেগুলো আমাদেরকে ধাপে ধাপে ডিটেইলে ডায়াগ্রাম সহ পড়তে হবে। তার আগে আমরা মাইটোসিস সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া নিয়ে নিই। মাইটোসিস কোষ বিভাজন দুটি ফেজে সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিস যখন নিউক্লিয়াসের বিভাজন হয়, এবং সাইটোকাইনেসিস যখন সাইটোপ্লাজমের বিভাজন হয়। ক্যারিওকাইনেসিসেরই 4টে ধাপ: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এবং যখন টেলোফেজ শেষ হয়ে যায় তখন ক্যারিওকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটতে শুরু করে। মাইটোসিস কোষ বিভাজনের ব্রিফ আইডিয়া কি? ব্রিফ আইডিয়া হলো, সংক্ষিপ্ত আইডিয়া হলো, একটি প্যারেন্ট সেল থেকে দুটি ডটার সেল তৈরি হবে। একটি জনন মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ তৈরি হবে যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হবে। এটাই তো কিওয়ার্ড মাইটোসিসের। তাহলে এক্ষেত্রে আমরা একটা সেল নিচ্ছি, এটা একটা ডিপ্লয়েড সেল। তোমাদের মনে রাখতে হবে মাইটোসিস কিন্তু হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড দু ধরনের সেলই হয়। এবার এই ডিপ্লয়েড সেলটার যখন ডিভাইড করবে তখন দুটো যে ডটার সেল তৈরি হবে, সেই দুটো ডটার সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা যেটা প্যারেন্ট সেলে ছিল সেটাই থাকবে। এই ম্যাজিকটা কিভাবে সম্পন্ন হবে দেখি আমরা সাবসিকুয়েন্টলি। তার আগে মনে রাখতে হবে একটা জিনিস, যে এই ডিপ্লয়েড সেলটা কিন্তু ইন্টারফেস সেল। ইন্টারফেস সেল অর্থাৎ কি? এই ডিপ্লয়েড সেলটা ইন্টারফেস দশা অতিক্রম করে এসেছে। ইন্টারফেস দশা কি? প্রিপারেটরি দশা। সেল ডিভিশন শুরু হবার জন্য, সেল ডিভিশন হবার জন্য একটি কোষকে একটু প্রিপারেশন নিতে হয়। সেই প্রিপারেশনের দশাটার নামই হলো ইন্টারফেস দশা, যার আবার 3টে সাব পার্ট রয়েছে, G1, S এবং G2। G1-এ কোষটি S দশায় ঢোকার জন্য প্রিপারেশন নেয়, S দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ ডাবল হয়ে যায়, এবং তারপরে G2 দশায় যায় এবং কোষটি G2 দশায় সম্পূর্ণভাবে রেডি হয় যাতে ও সেল ডিভিশন শুরু করতে পারে। তাহলে এই ডিপ্লয়েড সেলটি ইন্টারফেস সেল। এবং আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমরা বোঝার সুবিধের জন্য এই কোষটির ক্রোমোজোম সংখ্যার একটা ট্র্যাক রাখবো, অর্থাৎ একটা হিসেব রাখবো, যাতে আমরা দেখতে পারি যখন সাইটোকাইনেসিস শেষ হবে এই সেলটার, তখন তার ক্রোমোজোম সংখ্যা আদৌ তার প্যারেন্ট সেলের ক্রোমোজোম সংখ্যার সমান হলো কি না। এই ট্র্যাকটা রাখার জন্য এর ক্রোমোজোম সংখ্যা 2n = আমরা 4 রাখছি। তোমরা যদি কেউ এই লেকচারটা নোট নাও, তোমরা কিন্তু ডিরেক্টলি এরকম 2n = 4 লিখবে না। ক্রোমোজোম সংখ্যা 2n = 4 এইটা লিখবে। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি, আমরা ফিক্সড রাখছি ক্রোমোজোম নাম্বারকে। ক্রোমোজোম নাম্বার = 2n = 4। আর তাছাড়া সি ভ্যালু আমরা কি পাচ্ছি? সি ভ্যালু আমরা পাচ্ছি 4c। দুটো 2c + 2c, সি ভ্যালু আমরা পাচ্ছি 4c। তাহলে এবারে আমরা একটু সেই ম্যাজিকটার উত্তর খোঁজার চেষ্টা করি, যে কেন ক্রোমোজোম নাম্বার সমান বা ইকুয়াল হয়ে গেল ডটার সেলগুলোতে। যখন মাইটোসিস হয়, যখন
রেপ্লিকেশন হয়, আমি বারবার বলছি, যখন ডিএনএ রেপ্লিকেশন হয় এস ফেজে, তখন কি হয়, একটা করে কপি তৈরি হয়। তো তাহলে এই ক্রোমোজোমের বাহুটারও একটা কপি তৈরি হয়ে যাবে, এরও একটা কপি তৈরি হয়ে যাবে, যারা এখানে সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকবে। এই কপিগুলো তারপরে সাবসিকুয়েন্টলি মাইটোসিসের অন্যান্য দশায় কি হবে আমরা দেখব, যে তারা আলাদা হয়ে যাচ্ছে, সেন্ট্রোমিয়ার অঞ্চলটা ভাগ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এর উত্তর, কেন ক্রোমোজোম নাম্বার সমান থাকছে। এই কারণেই ডটার সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা প্যারেন্ট সেলের সমান থাকছে। তাহলে এবারে আমরা ডিটেইলে ফেজগুলোতে বোঝার জন্য ফেজগুলো শুরু করি। সেল ডিভিশনের ডায়াগ্রাম ড্র করার সময় আমাদের নিউক্লিয়াস ছাড়া অন্য কিছু আঁকার দরকার নেই, সেই জন্য নিউক্লিয়াসটিকে তুমি যথেষ্ট বড় করে দেখাতে পারো। আমি একটা অ্যানিমাল সেল নিচ্ছি, যেটা ইন্টারফেস সেল। এবার এই প্রাণী কোষের মধ্যে যখন ক্যারিওকাইনেসিস শুরু হয়, অর্থাৎ প্রোফেজ দশায় কি হয়, প্রোফেজ দশার ইম্পর্টেন্ট ঘটনাগুলি হলো, প্রথমে ক্রোমোজোম ক্রোমাটিন ফাইবার অবস্থায় থাকে তো, এবং সেই সূত্রাকার কুণ্ডলীগুলো খুলতে শুরু করে এবং কনডেন্স হতে শুরু করে, ঘনীভবন ঘটতে শুরু করে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে নিউক্লিয়ার পর্দা থাকে, এই নিউক্লিয়ার মেমব্রেনটার ভেঙে ভেঙে যায়, এই নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসোসিয়েশন ঘটে। শুধু নিউক্লিয়ার মেমব্রেন নয়, অবশ্য তোমরা মনে রাখতে পারো, এর সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন, গলগি বডির মেমব্রেন, এই মেমব্রেনগুলো কিন্তু ডিসোসিয়েশন ঘটতে থাকে এবং আস্তে আস্তে এই মেমব্রেনগুলো ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে? এবং এরপরে নিউক্লিওলাসটি ধীরে ধীরে আকারে ছোট হতে শুরু করে। তাহলে এর পরের ছবিটা আমরা দেখাতে পারি এইভাবে। আর সেন্ট্রোজোমও তো এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনের মতন এই সেন্ট্রোজোমের রেপ্লিকেশন ঘটেছে, অর্থাৎ সেন্ট্রোজোমের দুটো কপি তৈরি হয়েছে, সেন্ট্রিওল দুটো। তাহলে এর পরের ফেজ এটা, এক্ষেত্রে ডিসোসিয়েশন হয়েছে নিউক্লিয়ার মেমব্রেনে, সেই জন্য নিউক্লিয়ার মেমব্রেনকে এইভাবে দেখানো যেতে পারে। এবং সেক্ষেত্রে ক্রোমাটিন ফাইবারগুলো কিন্তু ক্রোমোজোমের মতন ঘনীভবন হয়ে সূত্রাকার অংশে পরিণত হয়েছে। আর সেন্ট্রিওল কিন্তু মেরুতে চলে গেছে, এবং সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটেছে, স্পিন্ডল ফাইবার তৈরি হবে, সেই জন্য অ্যাস্ট্রাল রের আবির্ভাব ঘটেছে একদম লেট প্রোফেজ শেষের দিকে। আরেকবার সামারাইজ করে নিই, তাহলে আর্লি প্রোফেজ যখন শুরু হচ্ছে, তখন ক্রোমোজোমগুলি ক্রোমাটিন ফাইবার হিসেবে অবস্থান করবে এবং এই নিউক্লিয়ার মেমব্রেনগুলোর আস্তে আস্তে ডিসোসিয়েশন ঘটবে, নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে ভেঙে যাবে এবং নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে একদম ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যাবে। ক্রোমোজোমের সূত্রাকার অংশগুলি ঘনীভবন ঘটে সেগুলি ক্রোমোজোমে পরিণত হবে, অর্থাৎ সলিড একটা স্ট্রাকচার হবে, এবং সেন্ট্রিওল কিন্তু বিপরীত মেরুতে অবস্থান করবে এবং সেন্ট্রিওলের চারদিকে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটবে। এই হলো প্রোফেজ। এখানে বোর্ডে যে জিনিসটা আমি লিখছি না সেটা হলো পয়েন্টিং, অর্থাৎ কোন জিনিসটার কি পরিচয় সেটা কিন্তু আমি লিখছি না, তোমরা কিন্তু অতি অবশ্যই এই কাজটা করবে। মনে রাখবে, পয়েন্টিং ছাড়া কিন্তু এই ধরনের কোনো ছবি নম্বর পাবে না। আচ্ছা, লেট প্রোফেজের শেষের দিকে এই সেন্ট্রিওল থেকে স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া শুরু হবে, কিছু ছোট কিছু বড় স্পিন্ডল ফাইবারগুলো এগিয়ে আসবে এবং তারা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি হয়তো এই ছবিতে স্পিন্ডল ফাইবার দু ধরনের হবে, কিছু স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত আছে, আর দেখো কিছু স্পিন্ডল ফাইবার কিন্তু এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত হয়েছে কন্টিনিউয়াসলি। তাহলে তোমরা একটু নোট করে নাও, স্পিন্ডল ফাইবার দু ধরনের, একটা হচ্ছে ইন্টারপোলার স্পিন্ডল ফাইবার, যেটার আরেক নাম কন্টিনিউয়াস, অর্থাৎ এক মেরু থেকে শুরু হয়ে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত, আর একটি ডিসকন্টিনিউয়াস অথবা ক্রোমোজোমাল স্পিন্ডল ফাইবার, যেটি কিন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত হয়েছে। এবার এটা গেল আর্লি মেটাফেজের ঘটনা। এবার মেটাফেজ যত শেষের দিকে যাবে তত এই স্পিন্ডল ফাইবারগুলোর এক ধরনের সংকোচন হবে, সেই কারণে সবগুলি ক্রোমোজোম এই ইকুয়েটোরিয়াল প্লেন, অর্থাৎ এখানে কাল্পনিক বিষুবরেখা যদি একটা কল্পনা করে নাও, মাঝ বরাবর এসে সবাই একসাথে থাকবে। এই শেপটা দেখে বোঝা যাচ্ছে যে দু প্রান্ত, মেরু প্রান্তগুলো একটু চাপা এবং মাঝখানটা বেশ স্ফীত এবং বিস্তৃত। এই অঞ্চলটা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেন, এখানেই সমস্ত ক্রোমোজোমগুলো চলে আসবে। কেন? তার কারণ এই যে স্পিন্ডল ফাইবারগুলোর সংকোচন ঘটবে, সেই কারণে।
এবার দেখো আমরা ক্রোমোজোম নাম্বার 4 দিয়ে শুরু করেছি, সেই জন্য এই নাম্বারটা ফিক্সড রেখে আমি 4টে ক্রোমোজোম ড্র করেছি। ক্রোমোজোমের ডিএনএ ডাবল হয়েছে, এস ফেজে ডুপ্লিকেশন হয়েছে, সেই জন্য সিস্টার ক্রোমাটিডগুলোকে তোমরা আঁকতে পারো, কিন্তু খুব ক্লোজলি কাছাকাছি আঁকতে হবে, কিন্তু একটা আরেকটা গায়ে লাগানো অবস্থায় আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা আর্লি মেটাফেজ দেখলাম, এবার লেট মেটাফেজ আমরা একটু দেখে নিই। তাহলে মেটাফেজে ইকুয়েটোরিয়াল প্লেনে সমস্ত ক্রোমোজোমগুলি চলে আসবে এবং এরপর শুরু হবে অ্যানাফেজ। অ্যানাফেজে ক্রোমোজোমের স্প্লিটিং হবে, ক্রোমোজোম আলাদা হয়ে যাবে। ক্রোমোজোমের এখন প্রত্যেকের একটা করে কপি আছে, সেই জন্য স্প্লিটিং হবার পর সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যাবে এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ওপর দিকে অর্থাৎ উত্তর মেরুর দিকে এবং অর্ধেক সংখ্যক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে চলে আসবে। যেই ক্রোমোজোম স্প্লিটিং হবে তখন কিন্তু ক্রোমোজোমের মাঝখানে ইন্টারজোনাল ফাইবার তৈরি হবে। আমরা এর আগে দু ধরনের স্পিন্ডল ফাইবারের কথা পড়লাম, একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস। তৃতীয় যে স্পিন্ডল ফাইবারের আমরা কথা পড়ব সেটা তারা হলো ইন্টারজোনাল ফাইবার। এটা তৈরি হয়ে যাবে সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যাওয়ার পর ক্রোমোজোমের মাঝখানে। তাহলে এখানে বেসিক্যালি দু ধরনের ফোর্স কাজ করবে। এই ফাইবারগুলো ক্রোমোজোমগুলোকে এই দিকে টানবে, এই ফাইবারগুলো ক্রোমোজোমগুলোকে নিচের দিকে টানবে এবং মাঝখানের ফাইবারগুলো স্ট্রেচিং হবে, অর্থাৎ এর দুদিকেই ঠেলবে এবং এইভাবে দুদিকের পোলে সমান সংখ্যক ক্রোমোজোম চলে যাবে। যত সংখ্যক ক্রোমোজোম এদিকে চলে যাবে সেম সংখ্যক ক্রোমোজোম এদিকে চলে যাবে। এই হলো অ্যানাফেজ দশা। এবারে আসি টেলোফেজ দশায়। টেলোফেজ দশা মনে রাখা খুব সহজ, শুধু এইটুকু মনে রাখতে হবে টেলোফেজ প্রোফেজের অপোজিট। প্রোফেজ দশায় যা যা ঘটেছিল এবার টেলোফেজ দশায় ঠিক অপোজিট জিনিসগুলো ঘটবে। প্রথম পয়েন্ট কী ছিল প্রোফেজের? ছিল ক্রোমাটিন ফাইবারগুলো কনডেন্সড হয়ে ক্রোমোজোমে পরিণত হবে, ঠিক উল্টো এবার ক্রোমোজোমগুলো ডিকনডেন্সড হয়ে আবার ক্রোমাটিন জালকে পরিণত হবে। দ্বিতীয় পয়েন্ট কী ছিল প্রোফেজের? নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে যেগুলো আমাদের না লিখলেও চলে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন বা গলগি বডির মেমব্রেনগুলো সমস্ত ডিসোসিয়েট করে তারা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে। টেলোফেজ দশায় কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আবার চলে এলো, আবার নতুন করে গঠন হলো এবং নিউক্লিয়ার মেমব্রেন চলে এলো। নেক্সট পয়েন্ট ছিল প্রোফেজের স্পিন্ডল ফাইবার তৈরি হবে, টেলোফেজ দশায় স্পিন্ডল ফাইবার গন। ঠিক আছে, এইবার যখন অ্যানাফেজ শেষের দিকে থাকবে, লেট অ্যানাফেজেই কিন্তু এই দেখো আমি ডায়াগ্রামটার মধ্যে একটু ইনভ্যাজাইনেশন করেছি, একটু কোষের মেমব্রেনের দুপাশটা একটু ইনভ্যাজাইনেশন হবে, অর্থাৎ ভেতরের দিকে ঢুকতে শুরু করবে। এটাই কিন্তু সাইটোকাইনেসিসের শুরু। তাহলে সাইটোকাইনেসিস লেট অ্যানাফেজেই শুরু হয়ে যাবে। টেলোফেজ দশাতে তো ক্লিয়ারলি সাইটোকাইনেসিস শুরু হয়ে যাবে, অর্থাৎ এখানে ক্যারিওকাইনেসিস শেষ, এবার সাইটোপ্লাজম বিভাজিত হবে এবং এই ক্লিভেজটা আলটিমেটলি কী হবে? ক্লিভেজটা আরও ভেতরের দিকে ভাঁজটা ঢুকতে থাকবে এবং আস্তে আস্তে এরা মিলিত হয়ে যাবে এবং দুটো কোষ আলাদা হয়ে যাবে, যেটা আমরা সাইটোকাইনেসিসের শেষে দুটো ডটার সেল পেলাম। অ্যাকচুয়ালি এখানে কোনো ক্লিয়ার ডিমার্কেশন নেই যে কোন পয়েন্টে অ্যানাফেজ শেষ হচ্ছে, কোন পয়েন্টে সাইটোকাইনেসিস শুরু হচ্ছে, একটু ওভারল্যাপিং হবে। কেমন? তাহলে আলটিমেটলি সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন যখন শেষ হলো তখন আমরা দুটো ডটার সেল পেলাম, যেটা আমরা একদম মাইটোসিসের শুরুতে ব্রিফ আইডিয়াতে নিয়েছিলাম। এবং এই দুটো ডটার সেলে দেখো আমরা 2n=4 দিয়ে শুরু করেছিলাম, ক্রোমোজোম নাম্বারটা ফিক্স থাকছে, এখানেও 4টে থাকছে, এখানেও 4টে থাকছে। যখন আমাদের সাইটোকাইনেসিস পড়া শেষ হলো তখন আমাদের এক ঝলকে দেখে নেওয়া উচিত মাইটোসিসের সিগনিফিক্যান্স কী, কী তাৎপর্য মাইটোসিসের। মাইটোসিস কোষ বিভাজন যে কোনো গ্রোথ সেলে হবে, গ্রোথ হওয়ার জন্য মাইটোসিস অপরিহার্য। নেক্সট, মাইটোসিসের ফলে ক্রোমোজোম নাম্বারটা যেমন তোমরা দেখলে 2n=4 একটা কনস্ট্যান্ট থাকছে, সেটা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স মাইটোসিসের জন্য। মনে করো আমাদের কোনো স্কিন সেল নষ্ট হয়ে গেল, এখানে কোনো আঘাত হলো, তখন যে নতুন স্কিনের সেলগুলো তৈরি হবে সেখানেও তো ক্রোমোজোম নাম্বার ফিক্স থাকা দরকার, একই ক্রোমোজোম নাম্বার থাকা দরকার, সেটা কিন্তু মাইটোসিসের আর একটা তাৎপর্য। তাছাড়া এছাড়াও যা তোমাদের টেক্সট বইতে আছে সেগুলোও খুব ভালো করে পড়বে। এই জিনিসটা তোমাদের ক্লাস 10-এ নতুন ইন্ট্রোডিউস জেনেটিক্স বলো বা সেল বায়োলজি পড়ো, সুতরাং বারে বারে না পড়লে এবং বুঝে না পড়লে কিন্তু এটা নিয়ে উত্তর লিখতে সমস্যা হবে। ঠিক আছে?